রিপোর্টের মাধ্যমে যেটা আমার মনে হচ্ছে আমরা পেয়েছি যে একটা নিরপেক্ষ জায়গা থেকে রিপোর্ট হয়েছে, সেখানে আমরা বাংলাদেশিরা কেউ এটার সাথে জড়িত ছিলাম না। বিএনপি জামাতের কেউ এই রিপোর্টটা লিখে নাই, এটা লিখেছে সবাই যারা, তারা সবাই ইন্টারন্যাশনাল অন্য দেশে, বাংলাদেশি একজনও সেটার সাথে জড়িত না, এবং কোনো দলের কেউ এটার সাথে জড়িত না। এমনকি আমরা যারা দলের না, বিভিন্ন নাগরিক সংগঠন, আমরা কেউ এটার লেখালেখির সাথে কেউ জড়িত না। সো এই রিপোর্টটা নিয়ে ওইভাবে অত সহজে প্রশ্ন তোলা যায় না, যেটা আমরা দেশের ভেতরে করলে আমরা অভ্যস্ত। আমি একটা কথা বললে আরেকজন কাদা ছুড়বে, উনি কথা বললে আমি সাথে সাথে বলবো সে ওই মার্কা এই মার্কা, এই জন্য তার কথা বিশ্বাস করা যায় না। যারা সমালোচনা করছেন এটা হয়তো আমরা অনেকে ভুলে গেছি, কিন্তু ওই শেষ কয়েক সপ্তাহে, শেষ কয়েক দিনের জুলাইয়ের তৎকালীন সরকার কিন্তু তারাও জাতিসংঘের কাছে তদন্ত চেয়েছিলেন। তো ওই সময় তারা চাইতে পারেন জাতিসংঘের তদন্ত, তারা যদি করে দিতেন এটা নিয়ে তাদের কোনো প্রশ্ন থাকতো না। এখন যতক্ষণ জাতিসংঘ করেছে এটা নিয়ে তারা নানান প্রশ্ন তুলছেন। আর অন্যান্য যে প্রশ্ন এখানে এসছে যে কাউকে সুযোগ দেওয়া হয়নি কথা বলার, এই তদন্ত শুরু করার সাথে সাথে একটি পাবলিক কল হয়েছে, এটা অনলাইনে কলটা গেছে, যে কেউ তাদের কাছে যেতে পারে, যে কেউ তাদের কাছে তথ্য দিতে পারে, তারা সেগুলো আমলে নিবে এবং তারা সেগুলো পর্যালোচনা করবে এবং সেগুলোর ভিত্তিতে তারা কথা বলবে। আমার জানা মতে অনেকে যাওয়ার সুযোগ পেয়েছেন এবং অনেকে তাদের কাছে বিভিন্ন ধরনের তথ্য দিয়েছেন যারা আগের সরকারের সাথে জড়িত ছিলেন। তো সেই তথ্যগুলো কিন্তু গেছে, যারা সমালোচনাগুলো করছেন তারা বোঝাই যাচ্ছেন এটা খুবই উদ্দেশ্যের উপনীত ভাবে তারা সমালোচনাগুলো করছেন এবং আসলে এখানে যে তথ্য আছে সেগুলো তারা ঠিক মতো উপস্থাপনও করছে না। আরেকটি কথা, এখানে এই পুরো তদন্ত করা হয়েছে 1 জুলাই থেকে 15 অগস্ট অবধি, অর্থাৎ 5 অগস্ট অবধি করা হয়নি। 5 অগস্ট থেকে 15 অগস্ট পর্যন্ত কিন্তু যা যা ঘটনা বাংলাদেশে ঘটেছে সেগুলো তারা এখানে নিয়ে এসছে। সো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে জুলাই হত্যাকাণ্ড এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘন, কিন্তু অগস্টেও 5 তারিখের পরেও নানান মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সেটা নিয়ে তারা অভিযোগও এনেছেন এবং তারা ওখানে পরিষ্কারভাবে লিখেছেন, এটা তাদের কথা কিন্তু আপনাদেরও দেখা দরকার। তারা বলেছেন যে বাংলাদেশের কোনো কোনো রাজনৈতিক দল এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিলেন 5 তারিখের পরে, অর্থাৎ সেগুলো কিন্তু তদন্ত হওয়া দরকার। আবার বলেছেন যে না, পরবর্তী ঘটনা অনেকগুলো আবার কোনো দলের সাথে সেভাবে দলের সদস্যরা জড়িত ছিলেন, দল থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি, বিভিন্ন ব্যক্তিরা জড়িত ছিলেন, কিন্তু সেই ঘটনাগুলো যেহেতু বিশেষ জনগোষ্ঠীর বিরুদ্ধে হয়েছে, আহমদীয়দের বিরুদ্ধে আক্রমণ হয়েছে, হিন্দুদের বিরুদ্ধে আক্রমণ হয়েছে, আদিবাসীদের উপর আক্রমণ হয়েছে, হামলা হয়েছে, ঘরবাড়ি পুরানো হয়েছে, আওয়ামী লীগের সদস্যদেরও ঘরবাড়ি পুরানো হয়েছে, সেগুলো তারা বলেছে মানবাধিকার লঙ্ঘনের কাতারে পড়ে, সেগুলো তদন্ত করতে হবে। এবং তারা বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে সেই সব ব্যাপারে তারা মামলা মোকদ্দমা রুজু করছে। তার মানে হচ্ছে যে এখানে আপনার অনেকে আছে সেগুলো নিয়ে হয়তো আপনারা অসন্তুষ্ট হবেন যে কেন এগুলোকে মানবাধিকার লঙ্ঘন বলা হয়। এখন এই হলো আমাদের সামনে চ্যালেঞ্জ। আমরা যদি নতুন পরিস্থিতি আসলে দাঁড় করাতে চাই, সেখানে যদি একটা ভূমিকা রাখতে চাই, তাহলে পুরনো এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে যে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বা ইভেন যে মানবতা বিরোধী অপরাধ করেছে, আমি যদি বলি যে তাকে আমি ঝুলাই দিব, এটা কিন্তু আগের আমলের ঘটনা। হ্যাঁ, আমার অনেক ক্ষোভ, আমার অনেক ক্রোধ, অনেক কিছু বোঝা যায় যে কেন এই ধরনের অনুভূতি থাকবে, কিন্তু আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার আইন অনুসরণ করে যদি আমরা এগোতে চাই, যদি নতুন একটা অধ্যায় সত্যিকারে আমরা খুলতে চাই, তাহলে আমাদেরও কিন্তু প্রশ্ন করতে হবে যে আমরা ওইভাবে চলতে চাই কিনা। মুক্তিযুদ্ধের সময় যে গণহত্যা হয়েছিল সেটার বিচার কিন্তু এই যে প্রায় 60 বছর হতে যাচ্ছে এখন পর্যন্ত ঠিক মতো হয়নি আমরা বলতে পারি। পাকিস্তানি যারা জড়িত ছিল তাদেরকে কোনো আন্তর্জাতিক আদালতে, কোনো জাতীয় পর্যায়ে কোনো আদালতে, পাকিস্তানে তো না, ইন্ডিয়াতে না, বাংলাদেশে না, কোথাও না, কোনো কিছুই হয়নি, আমরা করতে পারিনি। কেন করতে পারিনি? সবাই অনেক কারণ আছে, কিন্তু একটা বড় কারণ আছে, আমরা আলটিমেটলি রাষ্ট্র হিসেবে রাজি হই নাই যে আমরা মানবাধিকার আইন অনুযায়ী, আন্তর্জাতিক আইন অনুযায়ী যেগুলো কেউ কোনো প্রশ্ন কোনোভাবে করতে পারবে না সেই সব প্রক্রিয়া অনুসরণ করে আমরা বিচারটা করবো। রাজনা কিছুক্ষণ আগে সেই কথাগুলো বললেন। তাহলে আমরা কি একই জিনিস করব, আগের মতোই করব? আমরা হয়তো কিছুদিনের জন্য তৃপ্তি পাবো, সন্তুষ্ট হতে পারবো, কিন্তু এই ধরনের বিচার আমরা টিকাতে পারবো কিনা, নাকি আবার 15 বছর পরে এসে দেখতে হবে, অন্য কেউ এসে বলবে যে এই 15 বছর যা যা হয়েছে সবই অন্যায় হয়েছে, তারা এখন এগুলো সবার উল্টে দিবে। আমার মনে হচ্ছে আমাদের এই কঠিন কিছু
বিষয়গুলি নিয়ে একটু ভাবতে হবে, এবং এখনই সময়, আপনারাই সেগুলো করতে পারবেন আমি আশা করছি, এবং করবেনও। শেষে একটু আসতে চাই যে এখন যে বিচার প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেখানে আমাদের সামনে কি কি সম্ভাবনা এবং কি কি ধরনের প্রতিবন্ধকতা আছে। জাতীয় পর্যায়ে আইসিটি নিয়ে কথা বলবো না, সেখানে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা আছে, কিন্তু সেখানে একটাই কথা বলতে চাই যে এই প্রক্রিয়াটা যতদূর সম্ভব, এখানেও আপনারা এই বিষয়গুলো এই জাতিসংঘের প্রতিবেদনে পাবেন। তারা কিন্তু বলেছে তাদের যে 100 পৃষ্ঠার বেশি প্রতিবেদন, 500-র বেশি তাদের ফুটনোট আছে, রেফারেন্স দিয়েছে কার কার কাছ থেকে তারা সাক্ষ্য প্রমাণ নিয়েছে ইত্যাদি, সেখানে কারোর নাম তারা দেয়নি, সবগুলো কোডেড আছে। তারা বলেছে এই সব তথ্য যেগুলো তারা অনুসন্ধান করেছে, তারা সেগুলো আমাদের বিচার ব্যবস্থা, ইভেন আইসিটির কাছে তারা দিতে রাজি আছে, যদি সেই প্রক্রিয়াটা স্বচ্ছ হয় তাহলে তারা দিবে। এবং স্বচ্ছ কিভাবে হবে সেটা রাশনা কৃষ্ণা বুঝিয়েছেন, যেগুলো আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং সেখানে এই বিশাল প্রশ্নটা চলে আসছে, মৃত্যুদণ্ডের ব্যবস্থা ওখানে থাকলে তারা কোঅপারেট করতে পারবে না। তাহলে আমাদের সামনে বড় প্রশ্ন, অ্যাগেন উইথ শ্রদ্ধা সহকারে আখতার হোসেনকে একটু ইঙ্গিত করে বলতে চাই, উনি বলছেন যে বাংলাদেশের মানুষ মৃত্যুদণ্ড চায় এই বিচারের জন্যে। আমি আসলে জানি না বাংলাদেশের মানুষ চায় কি চায় না, আমরা ওটা ওভাবে কোনো একটা গণভোট কোনো দিন নিইনি, হয়তো বা চাই, কিন্তু বাংলাদেশের মানুষের এটাও ভাবতে হবে যে ঠিক আছে আমরা চাই, ফাঁসি দিতে চাই যদি বলেন আপনারা, তাহলে আগে থেকে ধরে নেন যে সেই সহযোগিতা পাবেন না। সেখানে যদি বলেন যে আমাদের দরকার নেই সহযোগিতা, আমরা আমাদের মতো করে ফেলবো, তাহলে একটু ভেবে দেখবেন যে সেইটাতে পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা। আমি ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ডের বিপক্ষে, এবং মনে করি না যে মৃত্যুদণ্ড চাওয়া উচিত কোনো কিছুর জন্যে। এবং আমার কাছে এটাও মনে হচ্ছে যে আমাদের এগুলো অন্তত এখন কথা বলার সুযোগ আছে, অ্যাটলিস্ট আমরা কথা বলি, অ্যাটলিস্ট এই আশাটা রাখতে পারি এই কথা বলার জন্য আপনারা এখন সবাই চড়াও হয়ে যাবেন না, আপনারা অন্তত বিপক্ষে যেটা বলতে চান সেটা আগে বলবেন, হয়তো চড়াও হবেন, আশা করি না, অতটুকু আস্থা রাখা যাচ্ছে। সেকেন্ড বিষয় হচ্ছে জাতীয় পর্যায়ে অন্যান্য যে বিচারগুলো হচ্ছে, এগুলো এই সমস্যাগুলো নিয়ে অনেকদিন ধরে কথা হয়েছে, আপনারা সবাই জানেন। তারপরে আবারও বলি যে আইসিটির বাইরে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে যেসব মামলা মোকদ্দমা এখনো পড়ে আছে বিভিন্ন আদালতে, অনেকগুলোতে এই যে হত্যা মামলাগুলো, সেখানে অ্যাগেন রাশনা অলরেডি বলেছেন, এই হত্যা মামলা নিয়েও আমরা সমস্যাগুলো জানি, অনেকগুলো এমনভাবে সাজানো হয়েছে, পুলিশ নিজেই বলছে তারা এখন পর্যন্ত খুব একটা কনফিডেন্ট না যে সবগুলো নিয়ে আলটিমেটলি ওরা এগোতে পারবে। তো এটা আমাদের জন্য একটা বড় প্রশ্ন এখন, যে আমরা বিচার চাই, কিন্তু আমাদের কি একটা বিশ্লেষণ এবং একটা হিসাব করতে হবে কিনা যে আমাদের বিচার ব্যবস্থার যে অবস্থা, আমাদের তদন্ত যে প্রক্রিয়ার যে অবস্থা, পুলিশের এই মুহূর্তের যে অবস্থা, সেখানে আমরা আসলে 1000-1500 হত্যাকাণ্ডের বিচার যখন করব, সেই 1500 মামলা কি আর পরিচালনা করা সম্ভব আমাদের আদালতে? আমি ফৌজদারি মামলা করি না সরাসরিভাবে, তারপরে যতদূর দেখেছি 30 বছর ধরে, আমার মনে হচ্ছে না সেই ব্যবস্থা আমাদের এখানে আছে। তো সেখানে প্রায়োরিটি বা অগ্রাধিকার কিসের মধ্যে দেওয়া হবে, আমরা কিভাবে মামলা পরিচালনা করব, এবং আপনারা যারা চাইছেন বিচার যাতে ঠিকমতো হোক, আপনারা কিভাবে এই প্রক্রিয়ার সাথে সম্পর্কিত হবেন, এটা আসলে ছেড়ে দিলে হবে না, এটা একদম মুহূর্তে মুহূর্তে, দিনে দিনে এটার একটা ওয়াচ করতে হবে, পর্যালোচনা করতে হবে, কোন মামলা কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সেই ব্যাপারগুলো না দেখলে, প্রায়োরিটাইজ না করলে আমার মনে হচ্ছে না আমরা শেষ গন্তব্যে পৌঁছতে পারবো। তৃতীয় বিষয়, এই রিপোর্টে এটাও বলা হয়েছে যে আমরা জানি যে এর মধ্যে অনেকে যারা, এবং যাদের নাম ইনফ্যাক্ট এই রিপোর্টের মধ্যে এসছে, আমরা জানি যে তারা অনেকে অলরেডি বিদেশে পাড়ি দিয়েছেন, এবং সেখানে বসে যে চুপচাপ আছেন বা কোনো অনুশোচনার কোনো খবর আমরা পাচ্ছি তা তো না, বরঞ্চ উল্টো। তো এখানে একটা পরিষ্কার একটা সুপারিশ আছে যে তৃতীয় অন্যান্য দেশে, শুধু বাংলাদেশে না, শুধু আন্তর্জাতিক আদালতে না, অন্যান্য দেশে তাদের আদালতেও, সেই দেশে যারা এখন গিয়ে পাড়ি জমেছেন সেখানেও কিন্তু মামলা করা সম্ভব, কারণ অনেক দেশে একটা বিশেষ ব্যবস্থা রয়েছে তাদের আইনে, এটাকে ইংরেজিতে ইউনিভার্সাল জুরিসডিকশন বলে, আর বাংলায় মেবি সার্বজনীন এখতিয়ার, ঠিক জানি না টেকনিক্যাল শব্দটা কি হবে। ধারণাটা হচ্ছে এরকম যে মানবতা বিরোধী অপরাধ যেখানেই ঘটুক না কেন, যেই দেশেই হোক না কেন, যেই নাগরিক ঘটাক না কেন, যেই দেশের নাগরিক সেটা ঘটিয়েছে বা যেই দেশের নাগরিক সেটার শিকার হয়েছে, যেহেতু এগুলো মানবাধিকার বিরোধী অপরাধ,
এগুলো যে কোনো দেশে বিচার হতে পারে। তো ঠিক এইভাবে আমরা দেখেছি যে মিয়ানমারের মামলাগুলো অন্যান্য দেশে চলছে। মিয়ানমারের একটা মামলা এখন রোহিঙ্গাদের উপর গণহত্যার বিষয়টা, এটা আর্জেন্টিনার একটা আদালতে এখন বিচারাধীন। সিরিয়ার অনেক ঘটনাগুলো জার্মানি, নেদারল্যান্ডস আরও অনেক অনেক দেশে মামলাগুলো চলেছে। সো এই সুযোগগুলো কিন্তু আমাদের সামনে আছে এবং এগুলো নিয়েও আপনারা আরেকটু খবর নিতে পারেন, দেখতে পারেন এখানে কি সম্ভব, কোথায় কে গেছে, তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া সম্ভব। সো লাস্ট কথা এবং প্রথম কথা আই থিঙ্ক যে আমরা চুজ করতে পারবো না আমরা কি করব, কতটুক নিব না নিব। আমরা যদি এই প্রতিবেদনটা আমাদের পক্ষে নিতে চাই, প্রথম কথা হলো এগুলো সবার কাছে একটু পৌঁছে দেওয়া। এইটার সুপারিশগুলো বাংলা হয়েছে, কিন্তু এটার মধ্যে যে মূল যে ফাইন্ডিং তারা যা যা পেয়েছে এগুলো এখন পর্যন্ত বাংলায় নেই। আমি নাগরিক কমিটিকে অনুরোধ করব, এখানে মূল যে বিষয়গুলো আপনারা করছেন অলরেডি, প্রসেসে আছে, এটা খুবই দরকার, এটা আমাদের পড়াই দরকার। এবং যেটা আই থিঙ্ক প্রায় সকলেই বলেছেন, যেটা অত্যন্ত আই থিঙ্ক দুঃখের বিষয় যে এরকম একটি প্রতিবেদন আসার পরে এটা যে কেন আমাদের সকলের আলোচনার বিষয় মুহূর্তে না, সব রাজনৈতিক দল, সব পেশাজীবী যারা আছেন, নাগরিক সংগঠন আমরা যারা আছি, শুধু এই নাগরিক কমিটি না, সকলের আসলে এটার উপরে এই মুহূর্তে ফোকাস করা উচিত। বিকজ এটা একটা আই থিঙ্ক বিশাল একটা অর্জন আমাদের জন্যে, যে মুক্তিযুদ্ধের পরে এবং মুক্তিযুদ্ধে যে গণহত্যা হয়েছিল সেটারও কিন্তু আমরা কোনো আন্তর্জাতিক বিচার তো আমরা পাই নাই, সেটা থেকে আমরা বঞ্চিত হয়েছি। কিন্তু এরকম কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের, জাতিসংঘেরও কোনো প্রতিবেদন আমরা পাই নাই। এই প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশে ৭১ থেকে ধরে এখন অবধি এই প্রথমবার জাতিসংঘ থেকে আমরা একটা প্রতিবেদন পেয়েছি, যেটা আসলে যেই যতই সমালোচনা নিয়ে আসুক না কেন, আপনারাও আনবেন, কেউ কেউ বলবেন যে মৃত্যুদণ্ডের ব্যাপার কেন বলেছে, এটা কেন বলেছে, ওটা কেন বলেছে, ঠিক আছে, ওরা একটা আলোচনার পরিস্থিতি তৈরি করেছে, একটা ক্ষেত্র তৈরি করেছে, কিন্তু মূল বিষয় হচ্ছে যে তারা ইনভেস্টিগেট করে, এবং ইনভেস্টিগেশনটা কি একটু আপনাদেরকে বলি, শেষ করে এটা দিয়ে স্মরণ করে দিতে চাচ্ছি সবাইকে, যে কি ইনভেস্টিগেশন তারা করেছে। আমাদের এখানে ইনভেস্টিগেশন তো চলছে, তারা 200 বেশি জনের সাক্ষাৎকার নিয়েছে, আরো অজস্র জনের নেওয়া যেত, মানে এই ঘরের সবাই যারা আছেন আমি সবাই সাক্ষী দিতে পারতেন, কিন্তু 200 জনের কাছ থেকে তারা ডিটেল সাক্ষাৎকার নিয়েছে। 100-150 জনের বেশির মেডিকেল কেস ফাইল তারা দেখেছে। তাহলে মেডিকেল যা যা আছে এটা ফরেনজিকলি এক্সামিন করা হয়েছে, যার কি ধরনের কিভাবে ক্ষত বিক্ষত, লাশের ব্যাপারগুলো তারা দেখেছে, যারা আহত আছেন তাদেরকে এক্সামিন করা হয়েছে। হাজার হাজার, যেগুলো আমাদের এই যুগের যে বিশাল একটা সুযোগ এখন কোনো অপরাধ প্রমাণ করার, যেগুলো মুক্তিযুদ্ধের সময় আমাদের যে সুযোগ ছিল না, এখন সেটা আমাদের হাতে আছে। এই যে এগুলো, তাই না, সবার হাতে মোবাইল ফুটেজ, সবার হাতে ভিডিও, এবং ওরা 1000 না 2000 না, তারা বলছে, এবং অগণিত হাজার 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 ফটো, ভিডিও, রেকর্ডিং ফাইল তারা ডাউনলোড করেছে, এক্সামিন করেছে, ভেরিফাই করেছে, এগুলো তাদের, এবং ডিজিটাল ফরেনসিক্সের মাধ্যমে অ্যানালাইজ করেছে। সো আনভেরিফাইড তথ্য তারা নিচ্ছে না, সেটাও তাদের স্বাক্ষর একটা ভিত্তি, এবং প্রায় 1000 খানিক সাবমিশন তারা পেয়েছে অনেকের কাছ থেকে। সো এইটা হলো এই রিপোর্টের বেসিস। তারা নিজে বেশি কিছু দাবি করছে না, তারা বলছে না আমরা সন্দেহিতভাবে প্রমাণিত করেছি, তারা বলছে না এটার ভিত্তিতে বিচারটা হয়ে যাবে, তারা বলছে বিচার হতে হবে, বিচারালয়ে বিচার হবে। কিন্তু এইটা যে একটা এই রিপোর্টের মাধ্যমে যেটা আমার মনে হচ্ছে আমরা পেয়েছি, যে একটা নিরপেক্ষ জায়গা থেকে রিপোর্ট হয়েছে, সেখানে আমরা বাংলাদেশিরা কেউ এটার সাথে জড়িত ছিলাম না, বিএনপি জামাতের কেউ এই রিপোর্টটা লিখে নাই, এটা লিখেছে সবাই যারা, তারা সবাই ইন্টারন্যাশনাল অন্য দেশে, বাংলাদেশি একজনও সেটার সাথে জড়িত না, এবং কোনো দলের কেউ এটার সাথে জড়িত না। এমনকি আমরা যারা দলের না, বিভিন্ন নাগরিক সংগঠন, আমরা কেউ এটার লেখালেখির সাথে কেউ জড়িত না। সো এই রিপোর্টটা নিয়ে ওইভাবে অত সহজে প্রশ্ন তোলা যায় না, যেটা আমরা দেশের ভেতরে করলে আমরা অভ্যস্ত। আমি একটা কথা বললে আরেকজন কাদা ছুড়বে, উনি কথা বললে আমি সাথে বলবো সে ওই মার্কা এই মার্কা, এই জন্য তার কথা বিশ্বাস করা যায় না।